প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। 16 ডিসেম্বর 2024-এ বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয়। সবাই মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সবাই মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সবাই মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। 3. সভায় সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মাননীয় হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি, যেটা আপনাদের ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব দেবেন। আমি যেটা আমাদের ক্ষেত্রে আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উক্ত সংশোধনীতে মোট 55টি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় ও তফসিলে ব্যাপক পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধানতম হাতিয়ারে পরিণত করা হয়, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে। সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে বেহাত করে দেওয়া হয়। মাননীয় আদালত উন্মুক্ত আদালতের রায়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজন এবং দেশের আপামর জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল। রিট আবেদনকারীগণ পুরো পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনীর একমাত্র উপযুক্ত ফোরাম। আদালত মোটা দাগে 6টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ 58 ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিলুপ্তিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। খ 142 অনুচ্ছেদে গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন। গ অনুচ্ছেদ 7 ক 7 খ বিলুপ্ত ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে পুনরুল্লেখ করেছেন। সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যা একমাত্র নির্বাচিত সংসদের এখতিয়ার। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 এবং কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। গ সংবিধানের 44 অনুচ্ছেদ উচ্চ আদালতে এখতিয়ার অনুচ্ছেদ 102 সংক্রান্ত অধস্তন আদালতে হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে। ম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ 96 বহাল রাখা হয়েছে। অনুচ্ছেদ 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংক্রান্ত, অনুচ্ছেদ 23 ক উপজাতি, ক্ষুদ্র জাতি সত্তা নৃগোষ্ঠীর
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এই অনুচ্ছেদ সমূহ বহাল রাখা হয়েছে। চ পঞ্চদশ সংশোধনীর অন্যান্য সকল বিষয়ে সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ করেছেন। সুতরাং সংবিধানের সকল প্রকার সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদেরই এখতিয়ার বা কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সভায় অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মত বিনিময় করবে। লিয়াকত কমিটির দায়িত্বপ্রাপ্ত মাননীয় সদস্যদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত হয়।